ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর বিএনপি মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, ঐক্যের শক্তি, বিভাজনে দুর্বলতা। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কেমন দেখব, নতুন সরকারের সামনে কী কী চ্যালেঞ্জ, এসব নিয়ে কথা বলবো সেন্টার ফর ডেমোক্রেসি ডায়াসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আব্দুল আল মামুনের সঙ্গে। অধ্যাপক আব্দুল আল মামুন, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। ধন্যবাদ সোহেল ভাই। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, সংবাদ সম্মেলনে আপনি ছিলেন, বিএনপি চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলনে ঐক্যের উপর জোর দিয়েছেন এবং যাতে বিভাজন তৈরি না হয়, যাতে সংঘাত, যাতে প্রতিহিংসার রাজনীতি থেকে তিনি সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে জয়ী পক্ষ ও বিজিত পক্ষের মধ্যে। চ্যালেঞ্জটি কি এই মুহূর্তে? সোহেল ভাই, ধন্যবাদ আপনাকে। এবং আপনি যেমনটি বলেছেন যে উনি গতকালকে ওনার বক্তৃতায় এই বিষয়টি সবচেয়ে জোর দিচ্ছেন, এবং এটি বোধহয় গতকালকের সবচেয়ে আলোচিত বিষয় যে ঐক্যের খোঁজটা কিভাবে হবে এবং ঐক্য কিভাবে হবে। কিন্তু প্রথমে আমি সাধুবাদ জানাতে চাই বিএনপির চেয়ারপারসনকে যে উনি এই কথাটি শুধু গতকালকে না, আপনার যদি মনে থাকে উনি 25শে ডিসেম্বর যখন দেশে ফিরলেন তখনও কিন্তু বলেছেন যে সবাই মিলে দেশটা গড়তে হবে, একসাথে কাজ করব, একসাথে থাকতে হবে, এটা ওনার মধ্যে ছিল। এবং যদিও কতটা সিগনিফিকেন্ট সেটা আমি বলবো না, বাট বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রাইম মিনিস্টার, ডিফেক্টো প্রাইম মিনিস্টার, আগামীকালই হয়তো বা একদিন পরে উনি প্রাইম মিনিস্টার হবেন, উনি ভিজিট করতে যাচ্ছেন বিরোধী দলীয় প্রধান দুই নেতা, যদিও তারা একটি জোটের মধ্যে আছে, বাট দল হিসেবে এই দুটো বড় দল, তাদেরকে বাসায় গিয়ে উনি আজকে দেখা করবেন। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। এবং সেটি, এবং একই সাথে আপনি জানেন যে তৃণমূলের নেতৃবৃন্দকে অলরেডি উনি নির্দেশনা দিয়েছেন যেন তারা কোনো ধরনের সংঘর্ষে না জড়ান, বিজিত পক্ষকে নিরাপদ রাখেন, সেই কথা উনি বলেছেন। এবং একই সাথে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই সৌরভ ভাই, যে তার এই উদ্যোগের অংশ হিসেবে বিএনপি সম্ভবত দল হিসেবে যেটি করেছে সেটি হচ্ছে যে বিজয় মিছিল না করে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়গুলো ছোট ছোট, বাট আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই বিষয়গুলো নতুন, এবং এগুলো আমরা যেমন বাংলাদেশ চাচ্ছি সেদিকে আমাদেরকে ধাবিত করবে একটা দায়িত্বশীল সরকারি দল হিসেবে। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটি বিষয় একটু শেষ করে নিই, যে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে এবং যেটি কোনোভাবেই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে যতটুকু বিএনপি নেতাকর্মী প্লাস সিনিয়র লিডারশিপের সাথে কথা বলেছি, একটি বিষয়ে তারা নিশ্চিত করেছেন যে সামনে আমি বিএনপি করি এজন্য আইনের শাসন আমার পক্ষে থাকবে, আমি বিএনপি করি সেজন্য আমার থানার পুলিশ আমার মতো ব্যবহার করবে। এই সংস্কৃতিটার পরিবর্তন আমার মনে হয়েছে যখন আমি কথা বলেছি বিএনপির পার্টিকুলার সিনিয়র লিডারশিপের সঙ্গে। তারা কিন্তু এইটিকে মনে করেন যে সেই সময়টা পার করে এসছেন এবং এখন ঐক্যের বাংলাদেশ গড়তে হবে, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা সরকারের থাকবে এবং দল হোক বা দলের বাইরের মানুষ হোক, সবাই আইনের দৃষ্টিতে সমান হবে। এবং এখন যে ঘটনাগুলো ঘটছে, আপনি জানেন বিএনপি একটা বড় দল, সেটি তৃণমূলে যারা করছে অথবা এই সেন্ট্রালের যে মুড বা ফিউচার ডাইরেকশন, সেটা তারা এখনো ক্লিয়ার হতে পারছেন না। এটা আমি তাদের এই যে কোনো এই কাজগুলোর নিন্দা জানাই এবং একই সাথে আশা করব যে সেগুলো তারা বিরত থাকবেন এবং আশা করি যে পুলিশ এগুলো তদন্ত করবে এবং সত্যিকারের যারা দোষী, সেটা যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর একটা জিনিস আমি বলি যে অনেক সময় দেখা যায় যে অতি উৎসাহী কিছু কর্মী এগুলোর মধ্যে যুক্ত হয়। আমরা আশা করব যে স্থানীয় পর্যায়ে যারা এমপি আছেন, দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা এগুলোকে যথাযথভাবে ব্যবস্থা নেবে। এবং এখানে আরেকটা বিষয় ফেসবুকে আমরা যা দেখছি, আমি আপনার দর্শকদের অনুরোধ করব সেটা বিশ্বাস না করতে, কারণ এত বেশি ফেক নিউজ হচ্ছে, ডিসইনফরমেশন হচ্ছে, সেটা বিশ্বাস করা কঠিন। এবং মূল স্ট্রিম মিডিয়ার যদি খবর হয় সেটাকে কনসিডারেশন নেওয়া এবং সেটা নিয়ে
স্থানীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া, এবং আমি তো ন্যাশনাল যে ডিসিশন বিএনপি যেটা আমি বুঝতে পারছি সেটা আপনাকে আমি বললাম আসলে। আমরাও মনে করি যে আ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব, অপতথ্য, ভুল তথ্য ছড়ানো হচ্ছে তাতে আ বিশ্বাস না করার জন্যে এবং প্রকৃত ঘটনা জেনেই প্রতিক্রিয়া জানানো উচিত। ইতিমধ্যে জামাতে ইসলামী অভিযোগ করেছে যে ৩০ টি আসনে ফলাফল জালিয়াতি করা হয়েছে। আ আসলে সোহাগ ভাই, আমরা গতকালও দুজন একসঙ্গে একটা টক শোতে ছিলাম। একটা জিনিস কিন্তু বলতে হবে যে আমাদের এই ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক অস্থিতিশীলতার মধ্যে এই নির্বাচন কমিশন একটি অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে, যেটা আমরা অথবা আপনিও বিশ্বাস করেননি, আমিও করিনি। এবং সংঘর্ষের ঘটনাও বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কম। এবং একই সাথে নির্বাচনের আগে সৈয়দপুরে একটা বড় ঘটনা আমরা দেখেছি, যেটা মোটেও কাম্য ছিল না, এবং অনেক জায়গাতে জামাতের নেতাকর্মীদেরকে অর্থসহ ধরাও হয়েছে। বিএনপি যে হয়নি তা না, কিন্তু সংখ্যাটা যদি আপনি টালি করেন দেখবে যে জামাত ১০০টি ঘটনার সঙ্গে জড়িত হলে বিএনপি হয়তো ২০টি, যেটি কাম্য ছিল না। এবং ওই ক্ষেত্রে কিন্তু বিএনপি একটা এবার স্বচ্ছতার পরিচয় দিয়েছে, দল হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে যে তারা অনেক বড় দল, সবচেয়ে বেশি আসন পেয়েছে, 2/3 মেজরিটি, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনাগুলো কিন্তু জামাতই বেশি ঘটিয়েছে। এবং যেটা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে এই কারণে, যখন আপনি ধর্মের কথা বলে রাজনীতি করবেন, আপনার ছোট্ট একটা অপরাধকে মানুষ অবশ্যই বড় করে দেখতে চাইবে যখন আপনি ধর্মের আতসিক আছে। না, এই অভিযোগটা এই এই নির্দিষ্টভাবে বলুন এই অভিযোগটা সম্পর্কে আ বিএনপির নেতৃত্বের অভিযোগ কি? সৌরভ ভাই ওই প্রেক্ষাপটটা তৈরি করছে, এবং আচ্ছা, একইভাবে আচ্ছা, দেখেন, আচ্ছা। একইভাবে দেখেন যে তাহলে এখন যে ৩০টি আসনের কথা বলা হচ্ছে, নিশ্চয়ই তারা প্রমাণ হাজির করবেন, এবং আমি কোনোভাবে বলবো না যে অভিযোগ দেওয়া যাবে না, কিন্তু একটা বিষয় যেটা সাদা চোখে দেখলে এই নির্বাচন যে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং খুব আশ্চর্যজনকভাবে সফল হয়েছে সেটি নিয়ে কারো দ্বিমত নেই। এখন জামাত ইসলাম থেকে যেটা বলা হয়েছে, তাদের এভিডেন্স যদি তারা সাবমিট করে এবং সেটা নির্বাচন কমিশনের কনসিডারেশনে নেয়, সেটিকে আমি সাধুবাদ জানাই। কিন্তু কোনোভাবে আমরা দেখতে চাই না যে এরকম একটা স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সফল নির্বাচনের পরে এই বিষয়গুলোকে সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হোক। যেটা চাইবো যে তারা অভিযোগ দিবে, নির্বাচন কমিশন খুব স্বচ্ছভাবে অভিযোগ তদন্ত করবে, কিন্তু রাজনীতির মাঠে যেন এটাকে ইস্যু না বানানো হয়। মনে রাখতে হবে যে বিএনপিও কিন্তু যে নেচারের অভিযোগগুলো বলছে, যেমন ব্যালট পাশের সিল, গণনার হিসেব নিকাশ, কিছু কাটাকাটির ঘটনা, এটি অকাট্য প্রমাণ কিনা আমরা জানি না। সেক্ষেত্রে বিএনপিরও কিন্তু হতে পারে যে তাদেরও কোনো আসনে অবজারভেশন থাকতে পারে, তাতে গোটা প্রক্রিয়াটা নিয়ে একটা কমপ্লেক্সিটি তৈরি হবে। এবং দুঃখজনক হবে যে অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশীয় পর্যবেক্ষকরা বলেছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছে, তখন যখন আপনারা প্রশ্ন তুলতে চাইবেন, তাহলে কিন্তু যে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু সরকারি দল এবং বিরোধী দল দুপক্ষেরই, তাদেরও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। এবং গণতন্ত্রের একটা সৌন্দর্য হচ্ছে যে আপনি পরাজয়কে মেনে নিবেন এবং গণতন্ত্রের জন্য কাজ করবেন। সো আমি আশা করি যে এই বিষয়গুলো আইনের মাধ্যমে ফয়সালা হবে এবং রাজনীতির মতো চলবে, সংসদের মতো চলবে। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে আ জনাব তারেক রহমানের নেতৃত্বে। মন্ত্রিসভার ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে দেখেছি নবীন-প্রবীণের সমন্বয় থাকবে। আ দ আ নির্বাচিত প্রতিনিধি যেমন থাকবেন, আ তেমনি টেকনোক্র্যাট আ মন্ত্রী থাকবেন। আবার বিএনপির বাইরেও ২-১ জন থাকবেন বলে মনে হচ্ছে। আ মন্ত্রিসভার আ আকার ইয়ে প্রথমত হচ্ছে আকার নিয়েও প্রশ্ন আছে যে আকার বড় হওয়া উচিত না মাঝারি হওয়া উচিত না ছোট হওয়া উচিত। মন্ত্রিসভাটা কেমন আপনি প্রত্যাশা করেন? শ্রদ্ধা, বা আমি কেমন মনে হওয়া উচিত? করব যে যেহেতু এই সরকারের উপরে মানুষের আকাঙ্ক্ষার পারদ অনেক উপরে, বা অনেক আকাঙ্ক্ষা আছে, এজন্য আমি চাইবো যে জনাব তারেক রহমান তার যে প্ল্যান যেটা উনি তুলে ধরেছেন এদেশে 25শে ডিসেম্বর প্রত্যাবর্তনের পরে এবং 31 দফার আলোকে পরে 8টি পিলারে ভাগ করে উনি প্রমোট করেছেন, এই প্ল্যানটি কিন্তু বাস্তবায়ন করতে হবে। এবং একই সাথে মাথায় রাখতে হবে যে অর্থনীতি অনেক পিছিয়ে, সামাজিক অস্থিতিশীলতা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সবকিছু মিলিয়ে আমি সবচেয়ে যে জিনিসটা দেখতে চাইবো যে সৎ মানুষকে এখানে দেওয়া এবং পরিশ্রমী এ ধরনের মানুষকে মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া। এবং তারপরে আমি আশা করব যে যারা শিক্ষিত, মার্জিত, যাদের অ্যাকসেপ্টেবিলিটি হাই, এরকম লোককে উনি মন্ত্রিসভায় দিবেন বা বিএনপি মন্ত্রিসভায় নিয়ে আসবে। তবে একটি জিনিস আমি বলতে চাই যে এই মন্ত্রিসভাকে
গঠনের একটা বড় অংশ খেয়াল রাখতে হবে যে যেহেতু তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি এবং এই মুহূর্তে বলা যাচ্ছে না যে তরুণ ভোটার কতটুকু বিএনপিকে ভোট দিয়েছে। সো তরুণ প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভাটা হওয়া উচিত বলে আমি ভালো বলে মনে করি। এবং আকারের দিক থেকে আমি আপনার কথাটার সাথে একমত যে মাঝারি আকারে করে পরে যদি প্রয়োজন হয় সেটাকে আরো বাড়ানো, কিন্তু একেবারেই বড় মন্ত্রিসভা না করা, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম যে 52 থেকে শুরু হয়েছিল, 56 থেকে শুরু হয়েছিল, সেই দিকে হয়তো বা বিএনপি যাবেও না এবং আমি আশা করব যে ব্যক্তিগতভাবে যে সেটা একটা সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করি না, জন্য আকারটা মাঝারি থাকবে। অঞ্চল ভিত্তিক যদি আপনি এবার ভোটের হিসাব দেখেন, সব এই জাস্ট 30 সেকেন্ড, অঞ্চল ভিত্তিক ভোটের হিসাব দেখলে দেখবেন যে আপনার খুলনা যশোর অঞ্চল এবং উত্তরাঞ্চলে কিন্তু বিএনপি ভালো করতে পারেনি। সেক্ষেত্রে আমি মনে করি যে এই দুটো অঞ্চলে মন্ত্রী দেয়া এবং সেই সব মন্ত্রী যারা সৎ চরিত্রবান এবং যারা সংগঠনকে গোছাতে সাহায্য করবে। শুধুমাত্র মন্ত্রীদের দিয়ে যে অঞ্চলগুলোতে সংগঠন গোছানো যাবে তা না, এখানে আসলে বিএনপি কে নতুন করে ভাবতে হবে এবং ক্যারিজমা শো করতে হবে। এটা একটা অ্যালার্মিং সাইন বিএনপির জন্য। আমরা জাতীয় সংসদ নির্বাচনে দেখেছি যে বিএনপি সহ সব দলই নারীর প্রতিনিধি খুবই কম রেখেছে, এমনকি প্রতিশ্রুত ৫% রাখেনি। আহ, মন্ত্রিসভায় নারীর প্রতিনিধিত্ব কেমন হবে বলে মনে করেন বা কেমন হওয়া উচিত? আমি আমি যেটা আপনার মতো আমিও আশা করি যে বিএনপির মন্ত্রিসভায় নারী প্রতিনিধিত্ব থাকবে এবং আমার ধারণা এটি কোনোভাবেই অথবা মিস হবে না, নারী মন্ত্রী এই মন্ত্রিসভায় থাকবে এবং সেক্ষেত্রে আমি না, সেটা সেটা প্রতীকী না থাকুক, প্রতীকী না হয় যে একজন দুজন রাখলেন, কিন্তু সত্যিকারভাবে নারীর প্রতিনিধিত্ব কি বলে যথাযথ প্রতিনিধিত্ব থাকবে কিনা। না, আমি 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 সেটা আশা করি এবং আমি বিশ্বাসও করি যে নারীর প্রতিনিধিত্ব থাকবে এবং তরুণ যারা নারী সংসদ নির্বাচিত হয়েছেন, টেকনোক্র্যাট থেকে যেহেতু আমরা একদিকে আর্গুমেন্ট করছি যে মিড সাইজ ক্যাবিনেট, সেক্ষেত্রে অথবা নির্বাচিত নারীদের মধ্যে তরুণ যারা যোগ্যতা সম্পন্ন তাদেরকে নিশ্চয়ই বিএনপি মূল্যায়ন করবে, আমি বিশ্বাস করি এবং আশা করি যে সেদিকে সেই ভুলটা বিএনপি করবে না। নারী প্রতিনিধিত্বটা খুবই গুরুত্বপূর্ণ। সংখ্যালঘু প্রতিনিধিত্ব, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু। সেটা সেটা কিন্তু আপনি দেখবেন যে সব ধরনের বিএনপি যত ক্যাবিনেট করেছে সোহরাব ভাই, আপনি আমার চেয়ে আরো অনেক অভিজ্ঞ, সেখানে সংখ্যা লঘুদের প্রতিনিধি ছিল এবং এবারও আমি মনে করি কোনো না কোনো ফর্মে এটা নিশ্চয়ই বিএনপিতে আলোচনা হচ্ছে এবং অথবা নিশ্চিত করে আমরা বলতে না পারলে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে বলতে ধরে নিতে পারি যে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব এটা থাকছে এবারের মন্ত্রিসভায়। বিএনপির নির্বাচনে অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী ছিল এবং বিদ্রোহী প্রার্থীর কারণে বিএনপির মনোনীত প্রার্থীরা হেরে গেছেন। আবার কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীরা জয়ীও হয়েছেন। আবার এই মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীর কারণে আ অন্য দল প্রতিপক্ষ আ আ আসন আ আসন লাভ করেছে। একটা সাংগঠনিকভাবে একটা জটিল অবস্থার মধ্যে আ পড়েছে। এই অবস্থায় যে যারা বিদ্রোহী হয়ে বিদ্রোহী হিসাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির আর যেসব নেতা জয়ী হয়েছেন, তাদের ব্যাপারে দলের কি মনোভাব থাকবে? তাদের কি দল আবার ফিরিয়ে নেবে? আমার ধারণা সোহরাব ভাই, এটা ডিফারেন্ট কনটেক্সট, এখন ডিফারেন্ট, যেহেতু 2/3 মেজরিটি আছে এবং যতদূর আমি জানি যে দল থেকে এই সব নেতাদের সঙ্গে বারবারই যোগাযোগ করা হয়েছিল এবং তাদেরকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছিল। আমাদের এই বিএনপি চেয়ারপারসন নিজেও যেটা শুনেছি যে উনি ব্যক্তিগত অনেকের সাথে কথা বলেছেন। আমি মনে করি যে ফিরিয়ে নিলে এটা একটা খারাপ সংস্কৃতি হবে এবং কতটুকু প্রয়োজন যখন আপনার 200-র অধিক আসন রয়েছে, আপনার অ্যাবসলিউট মেজরিটি রয়েছে যে কোনো আইন প্রণয়নের জন্য, সেটি আমি মনে করি না যে খুব প্রয়োজন আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ ভবিষ্যতে আপনি দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচন আসছে এবং কেউ যদি জিতে আসার পরে আপনি তাকে দলে ফিরিয়ে নেন, তাহলে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নির্বাচন হবে। সেই নির্বাচনকে কিন্তু বিএনপি কে অনেক তখন চ্যালেঞ্জ ফেস করতে হবে। এইজন্য যারা বিদ্রোহী প্রার্থী, যারা হেরেছে এবং নির্বাচন করেছে বা জিতেছে, আমি কাউকেই আসলে দলে ফিরিয়ে আনার পক্ষে না। কারণ এটা লং টার্ম কনসিকুয়েন্স তাহলে ভালো হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন চলাকালে এবং আন্দোলনে বিজয় লাভ করার পর একাধিকবার বলেছেন যে যারা একসঙ্গে আন্দোলন করেছেন তাদের নিয়ে একসঙ্গে নির্বাচন এবং নির্বাচনটি হয়েও গেছে। মন্ত্রিসভায় তাদের জায়গা হবে কিনা?
না আসলে আমি মানে এটা বোধহয় একটু নিশ্চিত করে বলা যায় যে উনি যে প্রমিস করেছেন আমরা নাগরিক হিসাবে বা আমরা এই মুহূর্তে সরকারের সবাই ওয়েল উইশার আমরা দেশকে ভালোভাবে চলুক দেখতে চাই এবং কোনো প্রমিস ব্রেক করুক সেটা দেখতে চাই না। যেহেতু এই জোটের প্রার্থীদের উনি নমিনেশন দিয়েছিলেন, অনেকে জিতেছেন, কয়েকজন জিতেছেন। আমি আশা করি আমার ধারণা এটা মোটামুটি নিশ্চিত যে জোটভুক্ত যারা আছেন এবং যারা জিতেছেন পার্টিকুলারলি তাদের থেকে মন্ত্রিসভায় নিশ্চয়ই অংশ তারা গ্রহণ করবেন এবং জাতীয় সরকারের অংশ হবেন তারা। আ সরকারি ১০০ দিনের কোনো কর্মসূচি থাকছে? না এটা তো বিএনপি বোধহয় আপনি যদি দেখে থাকেন, বিএনপি আগেই কর্মসূচি ঘোষণা করেছে ১০০ দিন, ১৮০ দিনের এবং ১০০ দিনেরও কর্মসূচি আমার জানা মতে যতটুকু আমি খোঁজখবর রেখেছি সেটা থাকবে এবং বাস্তবায়নযোগ্য কর্মসূচি করা হবে এবং যেটা যতটুকু আমি বুঝতে পারছি যে বিএনপি ঠিক আওয়ামী লীগের মতো করবে না। বাস্তবায়নযোগ্য কর্মসূচি যেমন যেন টিক চিহ্ন দেয়া যায় যে যেটা আসলেই বাস্তবায়নযোগ্য এবং যেটা এই মুহূর্তে প্রয়োজন আপনাকে মাথায় রাখতে হবে যে সব কর্মসূচি এখন বড় কর্মসূচি বিএনপির হবে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং এটি আমি বিশ্বাস করতে চাই যে বিএনপি নিশ্চয়ই এটি নিয়ে কাজ করেছে। আমাদের দরজায় কড়া নাড়ছে রমজান। আপনি জানেন যে রমজানের আগে একটা সরকার গঠন হচ্ছে, তার ক্রেডিবিলিটি নিয়ে সিরিয়াস প্রশ্ন তৈরি হবে। প্রতিপক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করবে, যারা ফ্যাসিস্ট তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সেজন্য আমি মনে করি প্রথম যে কাজটি সুচারুরূপে করতে হবে তা হলো যে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে মানুষের যাতায়াত সহ একটা আনন্দঘন মুহূর্তে ঈদ যেন আনন্দঘন ভাবে সবাই করতে পারে সেই ব্যবস্থা করা। কিন্তু এটা আমি আপনাকে বলতে পারি যে আমি যেটা ধারণা করি যে ১০০ দিনের কর্মসূচি থাকবে এবং সেখানে প্রায়োরিটি এরিয়া গুলো নিশ্চয়ই নির্ধারণ করা থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আ আপনি বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। আ এই আইনশৃঙ্খলার উন্নয়নে এবং উনি বিএনপির চেয়ারম্যানও বলেছেন যে আইনশৃঙ্খলাটাই তাদের ১ম অগ্রাধিকার হবে। কিন্তু আম দা ইয়ে মানুষের কর্মসংস্থানের যে সংকট, অর্থাৎ বেকারত্ব, এ ব্যাপারেও বিএনপির অগ্রাধিকার আছে। কিন্তু সেই অগ্রাধিকারটা কিভাবে বাস্তবায়ন হবে? একটা জিনিস আপনি যদি খেয়াল করেন মানে আমি যেভাবে দেখেছি বিএনপির এবারের ক্যাম্পেইন সার্ভে সেটি হচ্ছে যে বিএনপি কি করবে যেমন বলেছে এবং কিভাবে করবে সেটিও কিন্তু বলেছে। যে কারণে আমি মনে করি যে এই যে দি প্ল্যান ওনার সেটা বা ওনার যে পরিকল্পনা সেটা মানুষের দোরগোড়ায় যেমন উনি বক্তব্যে বলেছেন, জেলা লেভেল বলেছে, একেবারে আসন লেভেলে বলেছে। অর্থাৎ গোটা দল কিন্তু একইভাবে কথা বলেছে। এবং সেখানে যেহেতু কিভাবে এটা ছিল এখন করার সময়। আসলে ১ কোটি জব ক্রিয়েশন এর কথা বলা হয়েছে ১৮ মাসে। এবং সেক্টর গুলো নির্ধারণ করা ছিল যে কোন সেক্টরে কত লাখ এবং সেই অঙ্কটা আসলে মিলেও যায়। তো সেজন্য আমি আশা করব যে এই এখন এই বাস্তবায়ন প্রক্রিয়ায় এই মন্ত্রী পরিষদ খুবই গুরুত্বপূর্ণ যে কাদেরকে আমরা দায়িত্বগুলো দিচ্ছি এবং তারা কতটুকু ক্যাপাসিটি। আমি তো মনে করি এই মন্ত্রিসভাকে 24/7 কাজ করতে হবে যদি বিএনপি যে প্রমিস মানুষের কাছে করেছে সেটা নিশ্চিত করতে 27 কাজ করতে এবং সৎ থাকতে হবে, না হলে এই মন্ত্রিসভা ডেলিভার করতে পারবে না। ফিরি আপনার প্রশ্নটাতে যে আমি মনে করি যে আউটলাইন গুলো প্ল্যানের ইমপ্লিমেন্টেশন প্ল্যান সহ করা আছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে। যেমন ১ কোটি চাকরির কথা যদি আমরা বলি এখন এটাকে সরকারের যে কাঠামো বা আমলাতন্ত্র তার সাথে গাঁথতে হবে এবং সেটা করতে পারলে কিন্তু পরিকল্পনা হয়তো বা ১ কোটির জায়গায় আপনার ৮০ লাখ হবে কিন্তু সেই জব ক্রিয়েশন কিন্তু সম্ভব। কিন্তু গোটা দলটাকে একটা ফুটবল টিম যেমন হয়, একটা ক্রিকেট টিম যেমন হয় ওইভাবে খেলতে হবে। অর্থাৎ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সচিব থেকে ডিপটি সেক্রেটারি এবং নিচের লেভেলে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এনবিআর বলি আর সেটা বিডা বলি আর সেটা যেগুলোই যাকেই বলি না কেন কৃষি অধিদপ্তর বলি একটা বিনি সুতোর মালায় কিন্তু গাঁথতে হবে। তাহলে আপনি যে কর্মসূচি নেন সেটা হয়তো সফল করা সম্ভব হবে। একটা জিনিস একটু তারপরে আপনাকে বলে রাখি আমি যে আমি মনে করি যে দর্শক যারা দেখছেন আমাদের প্রত্যাশার পারদ অনেক উপরে কিন্তু স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে যেতে হবে কারণ দেশের অর্থনীতির গ্রোথ কিন্তু ৪ এর নিচে আমাদের মাথায় রাখতে হবে। সেটা চ্যালেঞ্জ। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আ পূর্বের যেকোনো সরকারের থেকে এই সরকারের দায়িত্ব যেমন বেশি, তারেক রহমান সাহেব নিশ্চয়ই এটা বুঝতে পারছেন এবং তার মন্ত্রিসভাকে সেটা ডেলিভার করতে হবে। এবং আপনি যেটা বললেন, ইউ আর কারেক্ট উইদিন 100 ডেজ বা উইদিন 180 ডেজ আমরা কিন্তু বুঝে যাব যে সরকার কোন দিকে যাচ্ছে। আ এ এই এবার ১ম আ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ নিতে যাচ্ছে। আ আগে আগের যে নিয়ম ছিল বঙ্গভবনে নেয়ার,
তার থেকে বেরিয়ে এসেছে এবং একটা বড় আয়োজনের মধ্য দিয়ে এই মন্ত্রিসভার শপথ নিতে যাচ্ছে, যাতে দক্ষিণ এশীয় দেশগুলোর আ আ জাতীয় নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। আপনি কি মনে করেন যে দক্ষিণ এশিয়ার অর্থাৎ সার্কভুক্ত দেশের সব প্রতিনিধি মানে রাষ্ট্র এবং সরকার প্রধানরা এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন? না, তবে বা রাষ্ট্র এবং প্রধানরা থাকবে কিনা এটি তো বলা মুশকিল, যেহেতু শর্ট টাইম নোটিশে। কিন্তু আমি এটি নিশ্চিত এবং আশাও করি যে অনেকদিন পর আমরা যদি আপনি ৩টি ইলেকশনকে বাদ দেন, তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছি। এবং আমাদের নেইবারিং কান্ট্রি গুলো সবাই জানে ট্রানজিশনের মধ্যে আমরা ছিলাম। সো আমি এটা মোটামুটি নিশ্চিত যে সব দেশের প্রতিনিধিত্ব থাকবে, এবং আমার ধারণা মেজরিটি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবে। এর বাইরেও আমি যতটুকু খোঁজখবর রাখছি যে অন্যান্য দেশের, মিডল ইস্ট পার্টিকুলারলি, বা অন্যান্য মুসলিম দেশগুলোকে ইনভাইট করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোকে ইনভাইট করা হচ্ছে। আমার ধারণা রেকর্ড সংখ্যক রাষ্ট্রের প্রতিনিধি এবারে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এতক্ষণ আমরা কথা বললাম ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। আপনারা ভালো থাকুন, চর্চার সঙ্গে থাকুন।